হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি। আমরা ক্লাস 10 এর জন্য WBH এর যে সাজেশন গুলো দেওয়া আছে সেই সাজেশন করাচ্ছি তোমাদের। এর আগের ভিডিওতে আমরা 16 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। এই ভিডিওতে আমরা নেক্সট অঙ্কগুলো করব। তাহলে তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তারা তোমরা আই বাটনে লিংক পেয়ে যাবে, সেখানে ক্লিক করে ভিডিওটা দেখে নাও। কারণ তোমরা যদি এই 33টা অঙ্ক কমপ্লিট করো তাহলে আশা করি এর ভেতর থেকেই পেয়ে যাবে। কারণ এই 33টা অঙ্ক করছো মানে তুমি 33টা নিয়ম শিখছো। তাহলে তুমি যদি এই 33টা নিয়ম ভালো করে প্র্যাকটিস করতে পারো, এই 33টা নিয়মে কনসেপ্ট ক্লিয়ার করতে পারো, তাহলে আমি বলছি তোমাদের এমসিকিউ সলভ করতে আর কোথাও বাঁধবে না। তাহলে আমাদের সঙ্গে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো এবং দেখবে তাহলে তুমি প্রশ্ন বিচিত্রা বা টেস্ট পেপারে যেটাই সলভ করতে যাও সেই অঙ্কগুলো খুব সহজেই সলভ করতে পারছো। তাহলে আজকে নেক্সট অঙ্ক করি। আমাদের 17 দাগে বলেছে যে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজের AB বাহুকে x পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে চলো প্রথমে একটা ছবি আঁকি। তাহলে A বি সি ডি পেয়ে গেলাম বৃত্তস্থ চতুর্ভুজ। এবার এ বি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এখানে এক্স বি সি এই মানটা কত দেওয়া আছে? এই মানটা দেওয়া আছে 82 ডিগ্রি। এবার বলো এইটা যদি 82 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত? এই কোণটা কত হবে আমরা কি জানি? দেখো, একটা সরলরেখা মানে কত? 180 ডিগ্রি। এবার এর মধ্যে আমি বললাম এটা 30 ডিগ্রি। তাহলে এই যে বাকি যে অংশ আছে এটা কত? 180 থেকে 30 বিয়োগ করলে 150 দাঁড়াবে। তাহলে এই যে ঠিক একই বি বিন্দুকে কেন্দ্র করে যে কোণটা তৈরি হয়েছে 180 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, তাই তো? তাহলে তার মধ্যে এটা যদি 82 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? 98 ডিগ্রি। তারপরে দেখো কি দেওয়া আছে, এ ডি বি এটা কত দেওয়া আছে? 47। এ ডি বি এটা কত? এটা 47 ডিগ্রি। তাহলে বিএসি এই মানটা আমাদের বার করতে হবে। এই মানটা আমাদের বার করতে হবে। কি করে বার করব? দেখো, কোণ বিএসি, তাহলে একটা ত্রিভুজের তিনটি কোণের মান কত? 180 ডিগ্রি। তাহলে ওখানে আমি কি কি পেয়েছি? একটা কোণ আছে 98 আর একটা কোণ আছে 47। তাহলে এটা যোগ বিয়োগ করো 180 ডিগ্রি। তাহলে এটা কত? 7 8 15 5 হাতে 1 9 1 10 আর তাহলে 5 35 ডিগ্রি। তাহলে কোণ বিএসির মান কত হবে? 35 ডিগ্রি। কত? অপশন এ। বোঝা গেল? এবার দেখো নেক্সট অঙ্ক। আমাদের নেক্সট অঙ্কে দুটো বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা বলতে হবে। অঙ্কটা করার আগে দেখে নাও যে স্পর্শক কত রকমের হতে পারে। চলো, এইটা একটা ছবি। দেখো, যদি এখানে নাম দিই এ বি সি ডি, তাহলে এই দুটো বৃত্ত, এটা হচ্ছে যে পি কেন্দ্র, এটা কিউ কেন্দ্র। তাহলে এই দুটো বৃত্ত পরস্পরকে টাচ করেনি। তাহলে এই দুটো বৃত্তের ক্ষেত্রে এ বি এবং সিডি এটাকে আমরা কি বলি? সাধারণ সরল সাধারণ স্পর্শক। এবার দেখো, যদি এখানে নাম দিই এটা ই, এটা এফ, এটা জি আর এটা এইচ, তাহলে এই যে ই এফ আর জি এইচ এই দুটোকে আমরা কি বলি? তির্যক সাধারণ স্পর্শক। তার মানে দুটো বৃত্ত যদি পরস্পরকে টাচ না করে তাহলে কটা স্পর্শক থাকতে পারে? 4টে স্পর্শক থাকতে পারে। তাহলে 4-এর এই যে অপশন এ হবে। কেন? কারণ দেখো এর মানে কি? এর মানে হচ্ছে যে লেস দ্যান অর ইকুয়াল। তাহলে দুটো বৃত্তে কটা স্পর্শক থাকতে পারে? 4-এর কম অথবা সমান। তাহলে একটা বৃত্তের কতগুলো স্পর্শক থাকতে পারে? কি দেখছো? একটা, দুটো, তিনটে, চারটে স্পর্শক থাকতে পারে। তাহলে বুঝতে পারলে এটা কি হবে? এটা হচ্ছে যে তোমাদের অপশন এ হবে। এবার দেখো তোমাদের পরীক্ষার জন্য এবার কিন্তু তোমাদের স্পর্শক ইম্পর্টেন্ট, স্পর্শক কিন্তু তোমাদের আসবে, তাই স্পর্শক সম্পাদ্য ভালো করে প্র্যাকটিস করবে। এবার দেখো নেক্সট অঙ্ক।
নেক্সট অঙ্কে কি বলেছে, ও কেন্দ্রবৃত্তের এ বি ও সিডি দুটি জ্যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। আর কি কি দেওয়া আছে, এ বি সি ডি পি ডি আর দেওয়া আছে, তাহলে পিবির মান বার করতে হবে। তাহলে আমরা প্রথমে একটা ছবি আঁকি। এবার দেখো, এটা নাম দিই এ বি সি ডি। কি কি দেওয়া আছে, এরা কোথায় মিলিত হয়েছে, এটা পি বিন্দুতে মিলিত হয়েছে। এবার দেখো, যখন এই রকম মিলিত হয় তখন এগুলোকে আমরা এইভাবে লিখি যে এপি ইন্টু পিবি সমান সমান সিপি ইন্টু পিডি। বোঝা গেল, এপি সমান সমান পিবি, সিপি সমান সমান পিডি। এবার কোনটা দেওয়া আছে, দেখো এই টোটাল এবি দৈর্ঘ্য কত দেওয়া আছে, 7 দেওয়া আছে। আমাদের কি বার করতে হবে, পিবির মান বার করতে হবে। তাহলে পিবি এক্স, তাহলে পিবি যদি এক্স হয় তাহলে এপি কত হবে, তাহলে টোটালটার দৈর্ঘ্য কত, 7 মাইনাস এক্স ইন্টু এটা এক্স। এবার দেখ পিডি টোটালটার মান কত, 5। এর মধ্যে পিডির মান কত, পিডির মান 2, তাহলে এটা কত হবে 3। তার মানে কত হলো, সিপির মান 3 ইন্টু 2, তাহলে টোটাল মানটা 6। এবার এটাকে গুণ করো, তাহলে 7x মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 6। এবার সবগুলোকে ওইদিকে নিয়ে যাও, তাহলে এখানে 0 থাকবে, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6। এবার এটাকে কি করবে, এবার এইটাকে তুমি মিডল টার্ম করো। তাহলে মিডল টার্ম করলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস এক্স প্লাস 6 সমান সমান 0। তাহলে প্রথম দুটো থেকে কমন নাও, তাহলে x মাইনাস 6 মাইনাস 1 কমন নাও, x মাইনাস 6 সমান সমান 0। তাহলে এটা কত হবে, x মাইনাস 6 আর এটা হবে x মাইনাস 1 সমান সমান 0। এখান থেকে x এর দুটো মান আসবে, একটা x সমান সমান 1 আর একটা x মাইনাস 6। এবার দেখো দুটোই পজিটিভ মান, তাহলে কোন মানটা নেব, ব্যাপারটা বোঝো। এবার এ বি টোটাল দৈর্ঘ্য কত দেওয়া ছিল, 7 দেওয়া ছিল। তাহলে আমি যদি x নিই, x এর মান যদি এখানে 1 বসাই, তাহলে টোটাল দৈর্ঘ্য কি আমার 7 হচ্ছে। তাহলে দেখো এখানে x এর দুটো মান আসলে, একটা হচ্ছে x এর মান 6 আর একটা x এর মান 1। তাহলে একটা তো ছোট হয়ে যাবে। অপশন দেখো, অপশনে কোথাও আছে 1, নেই তো, কত আছে 6, তার মানে অপশন ডি উত্তর হবে। এবার দেখো নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্কে এটা ত্রিকোণমিতির অঙ্ক। দেখো তোমাদের ত্রিকোণমিতি করতে হলে তোমাদের বেসিক কিছু বলে দিই, কারণ বেসিক যদি তোমরা না জানো তাহলে এই অঙ্কগুলো কখনোই করতে পারবে না। দেখো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুটো জিনিস সবসময় ফিক্স থাকে, একটা হচ্ছে যে এই 90 ডিগ্রি আর একটা হচ্ছে যে অতিভুজ। এই দুটো সবসময় ফিক্স থাকে। কেন বলছি এখনই বুঝতে পারবে। দেখো তাহলে অতিভুজ ফিক্স থাকে যদি এটা থিটা হয়। আর একটা কথা মনে রাখবে যে কোণ তৈরি হয় সব সময়, কোণ তৈরি হয় সর্বদা অতিভুজ ও ভূমির মধ্যে। তাহলে এটা তো অতিভুজ বুঝতে পারলাম, এটা কোণ, তার মানে এটা কি হবে ভূমি, আর এটা লম্ব। এটা বুঝতে পারলে, তাহলে এটা 90 ডিগ্রি, এটা অতিভুজ, এই দুটো ফিক্স ছিল। এখানে একটা কোণ তৈরি হয়েছে, কার মধ্যে কি লিখলাম, যে অতিভুজ ও ভূমির মধ্যে সবসময় কোণ তৈরি হয়, তাহলে এটা ভূমি আর এটা লম্ব। এবার দেখো সেম কিন্তু নতুন কনসেপ্ট, সেম ছবি কিন্তু নতুন কনসেপ্ট। এটা 90 ডিগ্রি, এটা অতিভুজ। কোনটা আগে কি নিচে তৈরি ছিল, এবার কোনটা যদি এখানে তৈরি হয়, কি লেখালাম, কোণ তৈরি হয় অতিভুজ ও ভূমির মধ্যে। তাহলে অতিভুজ তুমি দেখতে পাচ্ছ, এটা অতিভুজ, এখানে কোণ তৈরি হয়েছে, তাহলে এটা কি হবে, এটা ভূমি আর এটা লম্ব। তাহলে প্রথমেই বলেছিলাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি আর অতিভুজ সবসময় ফিক্স থাকে। কেন বলেছিলাম আশা করি বুঝতে পারছো। দেখো লম্ব আর ভূমি নিজেদের জায়গা চেঞ্জ করে নিয়েছে, কার সাপেক্ষে, কোণের সাপেক্ষে। কোণ যেখানে তৈরি হবে, কোথায় তৈরি হয়, কোণ তৈরি হয় সর্বদা অতিভুজ ও ভূমির মধ্যে। বুঝতে পারলে। এবার দেখো এখান থেকে তোমাদের কি কি মনে রাখতে হবে, তোমাদের মনে রাখতে হবে সাইন থিটা।
সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। দেখো এটা বেসিক কনসেপ্ট, তোমাদের একবারে এমসিকিউ করানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার বেসিক ফর্মুলাগুলো বলে দিচ্ছি, তাহলে যাদের এগুলো মনে নেই, যাদের রিভিশনের দরকার, তারা এগুলো খাতায় লিখে নিয়ে রেগুলার এগুলো রিভিশন দিতে থাকো। দেখো এবার সাইনের উল্টো কোসেক। কোসেক থিটা, কোসেক থিটা মানে কি হবে? কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব হবে। তারপরে সেক থিটা মানে কি হবে? অতিভুজ বাই ভূমি হবে। কট থিটা মানে কি হবে? ভূমি বাই লম্ব হবে। বুঝতে পারছো? তাহলে এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি কি সম্পর্ক? এইগুলোর মধ্যে সম্পর্ক হচ্ছে যে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। কস থিটা সমান 1 বাই সেক থিটা। ট্যান থিটা সমান 1 বাই কট থিটা। আর এখানে আমরা ট্যান থিটা সমান কি লিখতে পারি? ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা লিখতে পারি। তাহলে এত কিছু কেন বোঝালাম? কারণ তোমাদের এখানে যে অঙ্কটা করাবো, এই অঙ্কটা করতে হলে তোমাদের এই সমস্ত সূত্রগুলো কাজে লাগবে। তাহলে দেখো এই সূত্রগুলো কাজে লাগে কিভাবে তোমাদের অঙ্কটা করি। দেখো এই অঙ্কটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই অঙ্কটা দুই ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে যে থিটার মান বসে থিটা সমান 45 ডিগ্রি, অথবা তোমাদের যে বর্গ নির্ণয়ের সূত্র আছে, কারণ এই যে তোমাদের এখানে কি শেখালাম, তোমাদের এখানে শেখালাম না যে ট্যান থিটা সমান 1 বাই ট্যান থিটা। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে এখানে যে কট থিটা আছে, এটাকে আমি 1 বাই ট্যান থিটা ধরে অঙ্কটা করতে পারি। তাহলে আমি এই অঙ্কটা তোমাদের দুটো নিয়মে শেখাবো, তোমরা যে নিয়মটা ভালো বুঝবে সেই নিয়মে অঙ্কটা করবে। দেখো প্রথমে সহজতা করি। তাহলে এখানে আমি যদি ধরি যে থিটা সমান সমান 45 ডিগ্রি, তাহলে tan 45 এর মান 1, cot 45 এর মানও 1। তাহলে এখানে যদি মান বসায় তাহলে 1 প্লাস 1 সমান সমান 2 প্রমাণিত। তাহলে এখানে কার মান বার করতে হবে? tan 13 থিটা প্লাস cot 13 থিটা। তাহলে এর মানও 1, থিটা মান তো 45, তাহলে 1 প্লাস 1, তাহলে এর মান হবে 2। এর মান কত হবে? এর মান হবে 2। তাহলে এটা গেল মান বসে। এবার তুমি যদি এটাকে অন্যভাবে করতে চাও, এইভাবে tan থিটা, তাহলে এখানে cot থিটাকে আমি এইভাবে লিখতে পারি, tan থিটা সমান সমান 2, এটা লসাগু করো। তাহলে tan থিটা সমান সমান কত হবে? tan স্কয়ার থিটা প্লাস 1 সমান সমান 2, কোনাকুনি গুণ কর। tan স্কয়ার থিটা প্লাস 1 সমান সমান 2 tan থিটা। tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1 সমান সমান 0। তাহলে এটা কিসের ফর্মুলা? দেখো এটা tan থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার। তাহলে এটা কত হবে? tan থিটা মাইনাস 1 সমান সমান 0, tan থিটা সমান সমান 1। তাহলে tan থিটা 1 কত ডিগ্রির মান? tan 45। তাহলে থিটা সমান সমান 45 ডিগ্রি। দেখো তাহলে এত অঙ্ক করে আমরা কোথায় পৌঁছালাম? থিটা সমান সমান 45 ডিগ্রি। আর সেটা এই ক্ষেত্রে আমরা কি ধরে নিয়েছিলাম? প্রথমেই থিটা সমান সমান 45 ডিগ্রি। এবার কথা হচ্ছে যে আমি কেন 45 ধরলাম, আমি কেন 30 ডিগ্রি ধরলাম না, আমি কেন 60 ডিগ্রি ধরলাম? ব্যাপারটা বোঝো। এখানে যে সমীকরণটা দেওয়া আছে তার মান দেওয়া আছে 2। তাহলে আমি যে মানই ধরি না কেন, থিটার মান 30 ধরি, 40 ধরি, 50 ধরি, যা কিছু ধরি, সেই মান বসানোর পরে মান দুটো যোগ করে যেন 2 আসে। তাহলে দেখো এখানে tan 30 ডিগ্রি মান 1 বাই √3।
tan 45 ডিগ্রির মান 1, tan 60 এর মান √3। এবার কথা হচ্ছে আমি যদি থিটা মানে এখানে 1/√3 ধরতাম, তাহলে কি মান বসানোর পরে যোগ করলে 2 আসতো? আসতো না। tan 60 মান √3, আমি যদি এখানে 60 মান বসাতাম, তাহলে দুটো যদি যোগ করতাম সংখ্যা, তাহলে কি 2 আসতো? আসতো না। শুধুমাত্র কখন সম্ভব? tan 45 ডিগ্রির মান যদি 1 ধরি, তাহলেই দুটো সংখ্যা যোগ করে আমার 2 সম্ভব। সেই জন্য আমি একবারে কত ধরেছিলাম? 45 ধরেছিলাম। তোমাদের প্রথম থেকেই বলছি, এটা এমসিকিউ অঙ্ক। তুমি যত শর্টকাট করে উত্তর বের করতে পারবে, তোমার তত সময়ই বাঁচবে এবং সেই সময়টা তুমি অন্য অঙ্কে কাজে লাগাতে পারবে। তাই এই অঙ্কগুলো যদি তোমার 2 নাম্বার অথবা 3 নাম্বারের ক্ষেত্রে আসতো, তাহলে তুমি লিখে লিখে করতে, এইভাবেই লিখে করতে। কিন্তু যেহেতু তোমার এই অঙ্কটা এমসিকিউ তে আছে, তাই তুমি যত শর্টকাটে করতে পারো। তাই তোমাদের দুটো নিয়মেই করালাম। দেখো এখানে থিটার মান 45 ডিগ্রি, তাহলে থিটা মান 45 ডিগ্রি, এখানে থিটার মান বসিয়ে দেবে 45 ডিগ্রি, তখন 1 + 1 2 আসবে। বোঝা গেল অঙ্কটা? আর অঙ্ক যদি বুঝতে না পারো, তাহলে কি করবে? কমেন্টের মাধ্যমে আমাদের জানাবে, অবশ্যই আমরা তোমাদের হেল্প করব। এবার দেখো নেক্সট অঙ্কে কি বলেছে? সেম টাইপের অঙ্ক, sin θ - cos θ = 0। তাহলে এখানেও আমরা কিছু করব না, এখানে আমরা কি করব? থিটার মান ধরে নেব। ম্যাক্সিমাম ক্ষেত্রে θ = 45 ধরার চেষ্টা করবে। কারণ কি? কারণ দেখো sin 45 এর মান কত? 1/√2। cos 45 এর মান কত? 1/√2। তাহলে উভয়ের মান সমান। তবু এখানে আমি লিখে দিচ্ছি sin 45 এর মান 1/√2, cos 45 এর মান 1/√2। এবার দেখো এখানে যদি তুমি 1/√2 বসাও, এবার এখানেও যদি 1/√2 বসাও, তাহলে টোটালটা কেটে যায় 0। তাহলে কি থিটার মান ধরা আমাদের ঠিক আছে। এবার দেখো তোমাদের এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে 1/sec θ প্লাস 1/cosec θ। তাহলে এই অঙ্ক করানোর শুরুতেই তোমাদের আমি কি সূত্র বোঝালাম? এই সূত্রগুলো বোঝালাম না, যে sin θ মানে 1/cosec θ আর cos θ মানে 1/sec θ। তাহলে এখানে দেখো, এখানে আমরা কি লিখতে পারি? 1/sec θ মানে এটাকে লিখতে পারি cos θ, আর এটাকে আমি লিখতে পারি sin θ। তাহলে θ মান কত ধরেছি? 45 ধরেছি, তখন এটাকে লেখো cos 45 প্লাস sin 45। তাহলে মান কত? 1/√2 প্লাস 1/√2। এটা যদি লসাগু করো তাহলে হবে 2/√2। এবার দেখো এই যে 2 আছে, 2 কে এইভাবে লিখতে পারি, কারণ দুটো √2 গুণ করলেই তো 2 আসে। তাহলে এইটা আর এটা কেটে যাবে, কেটে গিয়ে কত থাকবে? অনলি √2 থাকবে। অপশন বি তোমাদের রাইট অ্যান্সার। এবার দেখো নেক্সট অঙ্কে এটা কি? এটা একটা পূরক কোণের অঙ্ক। পূরক কোণ কাকে বলে? না, যখন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তখন তাকে আমরা বলি পূরক কোণ। কেমন? লিখছি পূরক কোণ। পূরক কোণ মানে দুটো কোণের সমষ্টি কত বললাম? 90 ডিগ্রি হবে। আমি যদি বলি যে 30 ডিগ্রি এর পূরক কোণ কত? কত হবে? 60 ডিগ্রি। কারণ এই দুটো যোগ করে তোমাদের কত আনতে হবে? 90 আনতে হবে। এবার পূরক কোণের সময় মনে রাখবে সাইন কার সঙ্গে চেঞ্জ হয়? সাইন ডাইরেক্ট কজ এর সঙ্গে চেঞ্জ হয়। ট্যান কার সঙ্গে চেঞ্জ হয়? ট্যান কট এর সঙ্গে চেঞ্জ হয়। কোসেক কার সঙ্গে চেঞ্জ হয়? কোসেক সেকের সঙ্গে চেঞ্জ হয়। কেমন? দেখো আমি যদি তোমাদের এখানে বলি সাইন 3a, সাইন 3a, তাহলে সাইন কার সঙ্গে চেঞ্জ হয়? কজ এর সঙ্গে। তাহলে এখানে লেখো কজ। এবার এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটাকে 90 ডিগ্রি থেকে মাইনাস করে দেবে। কেন? কারণ এখানে তোমাদের প্রথমেই তো বললাম যে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। তাহলে এই দেখো সাইন কজের সঙ্গে চেঞ্জ হলো, আর এখানে যে দুটো অ্যাঙ্গেল আছে এই দুটো অ্যাঙ্গেল যোগ করে 90 ডিগ্রি হবে। যোগ করে দেখো 90 ডিগ্রি হবে। 3a প্লাস 90 ডিগ্রি মাইনাস 3a। তাহলে এই 3 আর এই 3 কেটে গিয়ে এখানে কতটা থাকবে? 90 ডিগ্রি থাকবে। বুঝতে পারলে? ঠিক একইভাবে যদি তোমাদের এখানে বলি যে tan
6 এ। তাহলে এর পুরো কোণ কত হবে? ট্যান কার সঙ্গে চেঞ্জ হবে? ট্যান চেঞ্জ হবে কটের সঙ্গে। তাহলে এখানে কি লিখবো? এখানে লিখবো কট। তারপরে এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে কত থেকে বিয়োগ করবে? 90 ডিগ্রি। এইটা বিয়োগ করবো কেন? এবার দেখো, যদি তুমি এটা বুঝে থাকো বাকিটা খুবই সোজা হবে। এখানে আমি যদি লিখি সাইন 10 ডিগ্রির পুরো কোণ কত? প্রথমত খেয়াল করো সাইন কার সঙ্গে চেঞ্জ হবে? সাইন কজের সঙ্গে চেঞ্জ হবে। লিখো কজ। এবার এখানে কি লিখেছিলাম? 30 ডিগ্রি পুরো কোণ কত হবে? 60 ডিগ্রি, কারণ 90 থেকে 30 বিয়োগ করলে 60 পাবো। অথবা উল্টো ভাবে বলতে পারো যে দুটো কোণ, এখানে যেমন 30 লিখলাম, এই 30 আর এই 60 যোগ করলে 90 হবে। ঠিক একই ভাবে এখানে কত আছে? এখানে 10 আছে। তাহলে 90 থেকে 10 বিয়োগ করো। এই যে বলছিলাম না, এখানে ট্যান কটের সঙ্গে চেঞ্জ হলো, আর এখানে যত থাকবে 90 থেকে বিয়োগ করতে হবে। তার মানে এখানে কি করবে? 90 মাইনাস 10, দেখো তাহলে কত হবে? cos 80 ডিগ্রি। আবার একটা দিচ্ছে দেখো, sec 30 ডিগ্রি। তাহলে কি হবে? sec কার সঙ্গে চেঞ্জ হবে? ডাইরেক্ট cosec এর সঙ্গে। আর এখানে যত ডিগ্রি থাকবে 90 ডিগ্রি থেকে বিয়োগ করে দাও। তাহলে কত হবে? cosec 60 ডিগ্রি। তাহলে এই ছিল আমাদের পুরো কোণের বেসিক কনসেপ্ট। এটা তোমরা বুঝতে পারলে আমাদের এই অঙ্কটা আরো খুব সোজা হয়ে যাবে। দেখো এখানে আমাদের কি বলেছে? প্রথমত এইটা বলেছে tan 45 এর মান কত? 1। তাহলে এখানে লেখো tan a tan b সমান 1। tan a এটাকে আমি লিখতে পারি 1 বাই tan b। তাহলে tan a সমান এটাকে লিখতে পারি cot b। কেন? কারণ এই যে এখানে কি লিখেছিলাম? tan থিটা সমান 1 বাই cot থিটা। তাহলে এটা একটা সূত্র, তাহলে এইটা সূত্র হয়ে গেলে এইটা এবার এখানে লেখো। তাহলে cot বিটা পুরো কোণ করে দাও tan a। তাহলে cot কার সঙ্গে চেঞ্জ হবে? tan এর সঙ্গে চেঞ্জ হবে। এখানে যে কোণটা থাকবে কত ডিগ্রি থেকে বিয়োগ করব? 90 ডিগ্রি থেকে বিয়োগ করব। 90 ডিগ্রি মাইনাস b। এবার দেখো, তাহলে এখানে আমি কি পাচ্ছি? a সমান 90 ডিগ্রি মাইনাস বিটা, মাইনাস বি কে এইদিকে নিয়ে এসো। তাহলে a প্লাস বি সমান 90 ডিগ্রি পেয়ে গেলাম। এবার ওইদিকে আমাদের কিসের মান বের করতে বলেছে? আমাদের মান বের করতে বলেছে সাইন a প্লাস বি। তাহলে কি হবে? সাইন a প্লাস বি এর মান কত? 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান 1। তাহলে তোমাদের অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্কে তোমাদের এখানে সাইন 3 আলফা প্লাস কস 2 বিটা সমান 2। তাহলে আমাদের এর মান বের করতে হবে। খুব ভালো অঙ্ক, ভালো করে বোঝো। আমরা কি জানি? আমরা সাইনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু জানি 1, কজের ক্ষেত্রে 1। তাহলে সাইন কত ডিগ্রির মান 1? সাইন 90 ডিগ্রির মান 1। আর কজের ক্ষেত্রে কজ 0 ডিগ্রির মান 1। বুঝতে পারছো? কারণ এখানে তো 2, আমাকে এখানে 1 আনতে হবে, এখানে 1 আনতে হবে। আমার যদি টোটাল মানটা 1 আসে, এই টোটাল মানটা 1 আসে, তাহলে 1 প্লাস 1 2 হবে। তাহলে 90 ডিগ্রির মান যদি 1 হয়, দেখো এই যে এটা 90 ডিগ্রি করতে হবে, তাহলে এখানে অলরেডি কি আছে? সাইন 3 আলফার মান 1। তাহলে সাইন 3 আলফা, আর 1 এর জায়গায় কি লিখতে পারি? সাইন 90 লিখতে পারি। তাহলে 3 আলফা সমান 90। আলফার মান কত? 30। এবার দেখো এখানে কি আছে? cos 2 বিটা সমান 1। তাহলে 1 সমান কি লিখতে পারি? cos 0 ডিগ্রি। তার মানে 2 বিটা সমান 0, বিটা সমান 0 ডিগ্রি। এবার এখানে মান বসাও। তাহলে দেখো সাইন 3 বিটা, বিটার মান 0 যদি হয় তাহলে সাইন 0 হবে। cos 2 আলফা, তাহলে cos আলফার মান হচ্ছে 30। তাহলে এটা কত হবে? cos 60। তাহলে সাইন 0 মানে তো 0। এবার cos 60 এর মান কত? cos 60 মানে সাইন 30 মানে -1/2। তাহলে এটা তোমাদের রাইট অ্যান্সার। দেখো অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা করতে গেলে তোমরা অনেকেই ভুল করবে। তাহলে অঙ্কটা তোমাদের আরেকবার বুঝিয়ে দিই।
সব সময় যেটা দেওয়া থাকবে সেটা ভেরিফাই করবে। এখানে যার মান দেওয়া আছে মানে cos sin 3 আলফা প্লাস cos 2 বিটা সমান সমান 2। তার মানে আমি 2 কিভাবে বানাতে পারি, সবসময় এখানে 1 যদি ধরি আর এখানে 1 যদি ধরি তাহলে আমার 2 আসছে, তাই তো? তাহলে তোমাদের sin 3 আলফার মান যদি 1 করতে হয় তাহলে কি করতে হবে, 1 মানে কত ডিগ্রি মান, sin 90 ডিগ্রির মান, তাহলে sin 90 হবে। তাহলে দেখো এই 3 আলফা সমান সমান 90 হলে আলফার মান 30 হবে। ঠিক একইভাবে cos 2 বিটার মান কত, 1 বানাতে হবে। তাহলে কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1, তাহলে 2 বিটা সমান সমান 0, বিটার মান 0, তাহলে আলফার মান পেয়ে গেলাম, বিটার মান পেয়ে গেলাম। এবার এখানে বসিয়ে দাও, ঠিক উত্তর পেয়ে যাব। তাহলে আমাদের 23 দাগের উত্তর কত, অপশন এ -1/2। এবার দেখো নেক্সট অঙ্ক। আমাদের নেক্সট অঙ্কে কি বলেছে, থিটার মান 0 ও 90 এর মাঝামাঝি আছে। তাহলে tan থিটা প্লাস π/4 এর বৃহত্তম হলে, এর মান বৃহত্তম হলে, দেখো এখানে তোমাদের একটা কথা বলি। প্রথমত tan এর মানগুলো দেখো, tan 0 0, tan 30 1/√3, tan 45 1, tan 60 √3। tan 90 মান কিভাবে বার করব, তোমাদের প্রথমেই ওই পাশে বলেছিলাম যে tan 90 মানে কি লিখতে পারি, sin 90 cos 90, sin 90 মান 1 আর cos 0, তার মানে ক্যান নট ডিভাইডেড বাই 0, এর মান কখনো নির্ণয় করা সম্ভব না, এটা ইনফিনিটিতে চলে যাবে। তার মানে এইটা থিটার মান যদি 45 ডিগ্রি হয়, থিটার মান যদি 45 হয় আর এটা π/4 মানে এর মানও 45 ডিগ্রি, তাহলে tan 90 ডিগ্রি আসছে, তার মানে কোথায় যাচ্ছে, ইনফিনিটে চলে যাবে। তার মানে এর উত্তর কত হবে, থিটার মান π/4, তাহলে π/4 মানেই তো 45 ডিগ্রি, বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে যে ক্যান নট ডিভাইডেড বাই 0, সেই জন্য বৃহত্তম মান হবে এবং এর মান হবে π/4। এবার দেখো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে পরিমিতির অঙ্ক। দুটো ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে এবং ঘনক দুটি সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বার করতে হবে। তাহলে ধরে নিই যে v1 v2 কত 1/27। এবার ঘনকের আয়তন, ঘনক কাকে বলে, ঘনক না যার প্রত্যেকটি বাহু সমান, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান, তাকে আমরা বলি ঘনক। এবার দেখো তাহলে a1 কিউব a2 কিউব সমান 1/27, তার মানে a1/a2 সমান 1/27। a1 a2 কি, প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য a1 আর দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য a2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a1/a2 সমান 1/3। এবার সমগ্র তলের ক্ষেত্রফল কি বলেছে, 6a1 হোল স্কয়ার 6a2 হোল স্কয়ার। তাহলে 6 6 কাটছে, a1 এর মান কত, দেখো এখানে শর্টকাটে তোমাদের করাচ্ছি যেহেতু এমসিকিউ, যদি এগুলো 2 নম্বরের এসিকিউ আসতো তখন আমরা অনেক লিখে করতাম বা কে ধরে করতাম, কারণ এখানে তো শুধুমাত্র আমাদের করে দেখতে হবে যে উত্তর কত, তাই না? তাহলে a1 এর মান হচ্ছে যে 1 তার হোল স্কয়ার, a2 এর মান 3 তার হোল স্কয়ার, তাহলে কত আসলো 1:9। এটাই তোমাদের ফাইনাল অ্যান্সার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো পরে কি আছে, একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার সমষ্টি 25 সেমি, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 481 সেমি, আয়তঘনের মধ্যে সর্ববৃহৎ যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে। এই যে কি বলেছে এখানে, সর্ববৃহৎ যে দণ্ড, তার মানে এখানে অ্যাকচুয়ালি আমাদের কি বার করতে হবে, কর্ণ বার করতে হবে, কর্ণ। তাহলে এখানে জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখছি যে দৈর্ঘ্য এ, প্রস্থ বি, উচ্চতা সি, তাহলে কি দেওয়া আছে, তিনটে যোগফল মানে a প্লাস বি প্লাস সি সমান সমান 25। আর সমগ্র তলের ক্ষেত্রফল কি 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি সমান সমান 481। কর্ণের সূত্র কি,
আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য স্কয়ার সমান সমান কি হবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এবার দেখো, এবার এখান থেকে তোমাদের একটা সূত্র মনে রাখতে হবে। কোন সূত্র মনে রাখতে হবে? দেখো, বর্গ নির্ণয় সূত্র, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটা কিসের সূত্র? এটা বর্গ নির্ণয় সূত্র। দেখে নাও আবার, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এবার এখানে যার যার মান দেওয়া আছে সেটা বসিয়ে দাও। দেখো, এই তিনটে সমষ্টি কত? 25 স্কয়ার। লেখো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস এই টোটালটার মান কত? টোটালটার মান 481। তার মানে 25 স্কয়ার করলে কত আসবে? 625 মাইনাস 481 সমান সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে কত হবে? 4 4 144। তার মানে কি হবে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। দেখো, কর্ণের দৈর্ঘ্য সমান সমান রুট ওভার এইটা। তার মানে টোটালটার মান কত বেরোলো? 144। 144 মানে 12। তাহলে সর্ববৃহৎ যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? 12 সেমি। অঙ্কটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে, কারণ এই অঙ্কটা তোমাদের টেস্ট পেপারে অনেকবার আছে। এবার দেখো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙ। দেখো, এটা একটা লম্ববৃত্তাকার চোঙ। তাহলে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ কত দেওয়া আছে? এইটুকু। কত দেওয়া আছে? আর উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে 2r। তাহলে চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত হবে? তাহলে দেখো, এটা যদি একটা চোঙ হয়, ওর মধ্য দিয়েই তো বলটা ভেতরে যাবে। তাহলে এই চোঙের যে ব্যাস অথবা ব্যাসার্ধ হবে, গোলকের ব্যাস অথবা ব্যাসার্ধ সেম হবে। তাহলে এখানে বলেছে যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত হবে। দেখ, এর ব্যাসার্ধ r, তাহলে এই টোটালটা কত? টোটালটা 2r। তাহলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? 2r হবে। এটাই রাইট অ্যান্সার। তাহলে 27 রাইট অ্যান্সার কত? বি, 2r। এবার দেখো নেক্সট অঙ্ক 28। 28 কি বলেছে? 8 সেমি ব্যাস বিশিষ্ট একটি শঙ্কুর শীর্ষকোণ 90 ডিগ্রি হলে শঙ্কুর উচ্চতা কত হবে? তাহলে দেখো, এই পরিমিতির অঙ্কগুলো করতে হলে তোমাদের ছবি আঁকতে হবে একটা শঙ্কু। তাহলে বলেছে শীর্ষকোণ 90 ডিগ্রি, তার মানে এই টোটাল কোণটা কত? এই টোটাল কোণটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে এটা তো কোণকে সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে এটা 45 ডিগ্রি হবে। আবার এটাও 90। তাহলে এটা কত হবে? একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি, এটা 45, এটা 45। তার মানে এই টোটালটা কি? একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এটা 90, এটা 45, এটা 45। তাহলে কি হবে? এই বাহু সমান সমান এই বাহু। তার মানে এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এটা হবে a√2। এটা জাস্ট একটা বেসিক ফর্মুলা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এবার দেখো, বলেছে 8 সেমি ব্যাস বিশিষ্ট, তার মানে এখান থেকে টোটাল দূরত্বটা কত? টোটাল দূরত্ব 8 হলে ব্যাসার্ধ 4 হবে। এটা 4 হলে এটাও 4 হবে। তাহলে শঙ্কুর উচ্চতা কত? শঙ্কুর উচ্চতা 4। কেন? কারণ এই যে এখানেই বোঝালাম, এটা যদি 4 হয় তাহলে এটাও তো 4 হবে, কারণ এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ভেতরের দুটো অ্যাঙ্গেল যদি আমরা এটা বলতে পারি, কারণ এই উপপাদ্যটা আমরা ক্লাস 7 অথবা 8এই প্রমাণ করেছিলাম যে ভেতরের কোণ দুটো যদি সমান হয় তাহলে তাদের বাহু দুটো সমান হবে, অথবা এই বাহু যদি সমান হয় তাহলে ভেতরের কোণও সমান হবে। তাহলে এই ছবিটা যদি তোমরা বুঝতে পারো তাহলে অঙ্কটা ভীষণ ইজি, আর করার দরকার নেই, মুখে মুখেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো, বলেছে 1 সেমি বাহু বিশিষ্ট তিনটি ঘনককে পাশাপাশি জুড়লে যে আয়ত ঘন উৎপন্ন হয় তার কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে এই ক্ষেত্রে আমরা ছবি আঁকি। তাহলে 1 সেমি বাহু বিশিষ্ট তিনটি ঘনক, তার মানে যে ঘনকটা আছে সবার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম।
তবেই তো সেটা ঘনক। যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম না হতো তাহলে সেটা আয়ত ঘনক হয়ে যেত। এখানে বলেছে 1 সেমি বাহু বিশিষ্ট তিনটি ঘনকে পাশাপাশি রাখলাম, তাহলে দেখো এটা 1 সেমি, এটাও 1 সেমি, এটা 1 সেমি, এটা 1 সেমি। তার মানে এইখান থেকে এইটা 1 সেমি একটা ঘনক, এখান থেকে এই পর্যন্ত 1 সেমি একটা ঘনক, এখান থেকে এই পর্যন্ত 1 ঘনক। তার মানে এই টোটাল এখান থেকে এই পর্যন্ত 3 হলো। তার মানে এর দৈর্ঘ্য কত হলো? এর দৈর্ঘ্য হলো 3। টোটালটার দৈর্ঘ্য 3, প্রস্থ কত? প্রস্থ 1, কারণ দেখো এই যে এগুলো তো 1, এগুলো তো কোনো চেঞ্জ হয়নি, কারণ এগুলো 1। উচ্চতা কত? উচ্চতাও সেম আছে, উচ্চতা 1। এই যে এটা উচ্চতা, এটা 1, কোনো কিছু চেঞ্জ হয়নি। তাহলে কি বলেছে? এবার দেখো এটা কি হয়ে গেছে, এটা একটা আয়তঘনক হয়েছে, তাহলে তার কর্ণের সূত্র দৈর্ঘ্য কত হবে? তাহলে কর্ণের সূত্র কি হবে? তোমাদের এই পাশে যখন একটা অঙ্ক করালাম তখন এই যে কর্ণের দৈর্ঘ্য কি বলেছিলাম? দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে সেম সূত্র এখানেও অ্যাপ্লাই করো। তাহলে দৈর্ঘ্য কত? 3। তাহলে দৈর্ঘ্য কত আছে? 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তাহলে 3 স্কয়ার মানে কত? 9 প্লাস 1 প্লাস 1, তার মানে কত? √11। তার মানে কোন অপশন রাইট হবে তোমাদের জন্য? ডি। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? এই ছবিটা যদি বুঝতে পারো তাহলে অঙ্কটা ভীষণ ভীষণ ইজি। এবার দেখো নেক্সট অঙ্ক। এইটা এখান থেকে আমাদের কি শুরু হচ্ছে? এখান থেকে আমাদের শুরু হচ্ছে রাশি বিজ্ঞানের অঙ্ক, স্ট্যাটিক্স। এই রাশি বিজ্ঞানের অঙ্কগুলো করতে হলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, আর যে মিন মিডিয়ান মোড যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। দেখো আমি তোমাদের বলে দিই, যে ডেটাগুলো তোমাদের দেওয়া থাকবে সেগুলোকে ছোট থেকে বড়তে প্রথমে সাজাতে হবে। তোমাদের বেসিক কনসেপ্টটা আমি প্রথমে বলে দিই। মধ্যমা বার করতে হবে, তাই তো? তাহলে দেখো আমি যদি এখানে লিখি 1 2 3 4 5 6 7, তাহলে সবগুলো ছোট থেকে বড়তে সাজানো আছে। যখন এটা এই নিয়মটা কখন প্রযোজ্য হবে? যখন বিজোড় হবে, n বিজোড়। তাহলে এখানে কটা সংখ্যা আছে? 7টাই আছে। 7টা যখন থাকবে তখন 7কে 2 দিয়ে ভাগ করবে, 7কে 2 দিয়ে ভাগ করবে। 7কে যদি 2 দিয়ে ভাগ কর, পয়েন্ট আনতে হবে না, জাস্ট ভাগ করবে। 3 2 6। তাহলে প্রথম থেকে 3টে বাদ দেবে, লাস্টের থেকে 3টে বাদ দেবে, মাঝখানে যেটা থাকবে সেটাই তোমাদের মধ্যমা। ঠিক একইভাবে যদি করতাম যে জোড় সংখ্যার ক্ষেত্রে 1 2 3 4 5 6, তাহলে দেখো এই ক্ষেত্রে 6টা আছে না? 6টা যদি থাকতো তাহলে প্রথম দুটো এন্ড লাস্টের দুটো, তাহলে 3 আর 4 এই দুটোর এভারেজ হতো কি? তোমাদের মধ্যমা। তাহলে এর মাঝে কি আছে? 7/2 মানে 3.5। তার মানে বোঝা গেল কি বললাম? এটা কখন হবে? এটা জোড়, যখন জোড় না n সমান সমান জোড় হবে আর n সমান সমান বিজোড় হবে, তখন এই নিয়ম দুটো কাজে লাগবে। এটা জাস্ট শর্টকাট নিয়ম, তুমি সূত্র দিয়েও করতে পারো, কিন্তু ওই সূত্রটা কাজে লাগবে কখন? বড় অঙ্ক করার সময়। এখানে আমরা শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করছি, এমসিকিউ শিখছি, কনসেপ্ট ক্লিয়ার করছি, তাহলে আমরা এই নিয়মটা ফলো করব এমসিকিউ এর ক্ষেত্রে। তাহলে এখানে তোমাদের যে অঙ্কটা বলেছে দেখো, সেই অঙ্কটা সেম টাইপের অঙ্ক। এখানে বলেছে মনে করো 1 থেকে 100 পর্যন্ত আছে, 1 2 3 এইভাবে করতে 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 101 আছে। তাহলে এখানে n কত? 101, তাই তো? এটা কি বিজোড় সংখ্যা? মনে করো এরকম আছে 50 51 99 100। তাহলে প্রথম থেকে 50টা বাদ দেবো, লাস্টের দিক থেকে 50টা বাদ দেবো, মাঝখানে কি পড়ে থাকবে? 51। তাহলে এটা ডি অ্যান্সার হবে। বুঝতে পারলে? যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাদের জানাবে। পরেরটা দেখো, পরেরটা কি আছে? পরেরটা কি আছে দেখো, এই অঙ্কটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। দেখো আয়ের মান কত? 1, শেষ হচ্ছে কোথায়? 20। এরকম 20 বার রিপিট হবে, তার মানে এখানে 20 ইন্টু x মাইনাস 4 সমান সমান 10 হবে। তাহলে x মাইনাস 4 সমান সমান 10/20। তাহলে x মাইনাস 4 সমান সমান 1/2। এবার কি করবে? দেখো x সমান সমান 1/2 প্লাস 4, এটা লসাগু করো। x সমান সমান, তাহলে লসাগু 2, 1 প্লাস 4 2 8,
তাহলে x এর মান 9/2। কোনটা? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালো করে শিখে রাখবে, ভালো করে প্র্যাকটিস করো। দেখো এইবার এটা জাস্ট একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা। কি বলেছে? প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার গড় কত? প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার গড় কত? যদি সমষ্টি বলতো তাহলে কি করতাম? সমষ্টি বললে আমরা লিখতাম এইটা, সমষ্টি বললে লিখতাম n ইন্টু n প্লাস 1/2। যদি কি বলতো এনটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, কি বলতাম? n ইন্টু n প্লাস 1/2। যখন গড় বলবে, দেখো অ্যাকচুয়ালি গড় মানে কি? গড় মানে হচ্ছে যে মোট যোগফল বাই রাশি, সংখ্যা। আমি যদি এখানে বলি যে 2, 3 এদের গড় কত, তাহলে এই দুটোর যোগফল কত হবে? 5। কটা সংখ্যা? দুটো, 2.5। তার মানে এখানে স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1/2। কতগুলো সংখ্যা আছে? n। তার মানে n n কাটবে, কেটে এখানে কি থাকবে? n প্লাস 1/2। তার মানে তোমাদের অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। এটা ফর্মুলা, এটা মনে রাখবে। এবার দেখো নেক্সট, আর এটাই আমাদের থার্ড অঙ্ক। এই থার্ড অঙ্কটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবার তোমাদের যে টেস্ট পরীক্ষাটা হলো, অনেক স্কুলে এই অঙ্কটা দিয়ে দিয়েছে। এবার দেখো এই অঙ্কটা কি করে করবে। তাহলে এই অঙ্কটা করতে হলে এখানে তোমাদের কি শিখেছিলাম? 20 ইন্টু এক্স মাইনাস 4 লিখেছিলাম সমান সমান 10। তাহলে এই অঙ্কটাও সেম ভাবে লেখো যে n ইন্টু এক্স মাইনাস 3 সমান সমান 0। আর এখানে কি লিখবে? n ইন্টু এক্স প্লাস 3 সমান সমান 66। তাহলে দেখো এখানে কি লিখবো? nx মাইনাস 3n সমান সমান 0। এখানে কি লিখবো? nx প্লাস 3n সমান সমান 66। দুটো সমীকরণ পেলাম, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এবার এখান থেকে কি করব? এই nx বিয়োগ করব, 1 মাইনাস 2। তাহলে nx মাইনাস 3n মাইনাস nx মাইনাস 3n সমান সমান 66। দেখো এইটা আর এইটা কাটছে, এটা ঠিক করে নেব কারণ এটা বিয়োগ করছি। এটা কি হবে? 0 মাইনাস 66। তাহলে দেখো এই দুটো কত হবে? মাইনাস 6n সমান সমান মাইনাস 66। তার মানে n এর মান কত হবে? n এর মান হবে 11। তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে তোমাদের WBH এর যে সাজেশন দেওয়া ছিল, সেই সাজেশনের 33টা এমসিকিউ আমরা কমপ্লিট করালাম। তাহলে এইগুলো তোমরা কমপ্লিট যদি করতে পারো, তাহলে দেখবে যে টেস্ট পেপারই সলভ করো না কেন, সেখান থেকে তুমি ম্যাক্সিমাম অঙ্কগুলো করতে পারছো। তাহলে এইগুলোই করো, আর যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবে। আজ এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।